তবে ইঞ্জিনিয়ারিং এর বিষয় এবং ভাগবাটোয়ারার বিষয় সম্পূর্ণ এটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। যখন আমরা আসলে দেখি যে এই সরকারে, আমি খুব স্পেসিফিকলি আজকে বলতে চাই, এটা কেউ এর আগে বলেছেন কিনা আমি জানি না, আমাদের যখন আমি পুলিশ কমিটির সদস্য সচিব ছিলাম, পুলিশের যেই বদলি টদলির যে কমিটিটা ছিল, তা আমি পদত্যাগের আগেই বদলির প্রক্রিয়াটা, এই যে এসপি দের বদলি করা হবে, বিভিন্ন জেলায় জেলায় দেওয়া হবে এবং লটারি করা হবে, বদলি করা হবে, এই প্রক্রিয়াটা যখন হয় তখন খুবই আশ্চর্যজনক ভাবে কমিটির আহ্বায়ক ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সদস্য সচিব ছিলাম আমি, এবং মেম্বার ছিলেন আরো 3 জন উপদেষ্টা, কিন্তু একজন যিনি এই পুরো প্রক্রিয়ার অংশ ছিলেন না, তিনি আসলেন হচ্ছে এই লটারি করা বা এই প্রক্রিয়ার মধ্যে তিনি চলে আসলেন, এই মিটিং এর মধ্যে তিনি চলে আসলেন। এবং আমি পরে শুনতে পেলাম যে আমাদের ইয়াদেরও মানে জনপ্রশাসনের ডিসিদের বদলি এই সংক্রান্ত একটা কমিটি আছে, সেই কমিটিতেও তিনি তার অধিকার চর্চা শুরু করলেন, যেটা তিনি ওই কমিটির অংশ ছিলেন না। কিন্তু পরবর্তীতে আমার কাছে ডটগুলো খুব স্পষ্ট হলো যখন ওনাকে আমি দেখলাম যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে, এবং ওনার নিরীক্ষায় রেখে যদি এই যে ডিসিদের বদলি এবং এই এসপিদের বদলি হয়, তাহলে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই এই বিষয়টা আর আলাদা করে তো বলার প্রয়োজন নাই। খলিলুর রহমান সাহেবের যে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা সেটা খুবই ইন্টারেস্টিং, এবং সেইটার আসলে কোনোদিন যদি আমার সুযোগ হয় বিএনপির প্রধানকে বা যিনি এখন প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করার, তাহলে আমি বোধহয় এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, হোয়াই খলিলুর রহমান, এবং সেটা কীরকম হলো। কিন্তু মানে আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেই প্রশ্নটা হলো যে আপনি যখন এই পুরো ব্যাপারটা বুঝতে পারতেছেন তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আসলে ইলেকশন করবেন না, নাকি আপনি সিদ্ধান্ত নিলেন, কেউ কেউ বলে যে এনসিপি যে জামায়াতে ইসলামের সাথে জোট করলো সেই জন্য আপনি আসলে ইলেকশনে গেলেন না? অনেকে বলছিল যে আপনি চেষ্টা করছিলেন এনসিপি যাতে বিএনপির সাথে জোট করে, তো তাহলে আপনি ইলেকশনে যাবেন, এবং সেটাতে হেরে গিয়েই আপনি আসলে ইলেকশনে যান নাই। এই ব্যাপারটা নিয়ে একটু মন্তব্য করবেন? মানে এগুলি সবই কান কথা আর কি। আমার চেষ্টাটা ছিল এনসিপির জন্য যেন এই যে জোটের প্রক্রিয়াটা, এনসিপি তো প্রথম দিক থেকেই বলছিল যে এনসিপি ওপেন, তারা বিএনপির সাথেও যেতে পারে, জামাতের সাথেও যেতে পারে, তো এনসিপির জন্য যেটা বেস্ট আউটকাম হবে সেটাই ছিল আমার ব্যক্তিগত অবস্থান। এবং ইদার ওয়ে আলোচনা হয়েছে, বিএনপির সাথেও এনসিপির আলোচনা হয়েছে, জামাতের সাথেও এনসিপির আলোচনা হয়েছে, এবং জামাতের সাথে আলোচনায় এনসিপির জন্য একটা বেস্ট আউটকাম এনসিপির লিডারশিপের আমাদের তখন মনে হয়েছে, তো জামাতের সাথে জোটটা হয়েছে। এবং রাজনীতিটাকে আমি একদম কাঠখোট্টা ভাবে, হয়তো আপনি আমাদের আরেকজন সহযোদ্ধার নাম নিলেন, অনেকে হয়তো একদম কাঠখোট্টা ভাবে শুধু আদর্শিক জায়গা থেকে দেখে, আমি রাজনীতিটাকে একই সাথে আদর্শিক জায়গা থেকেও দেখি, আবার প্র্যাকটিক্যাল জায়গা থেকেও দেখি। এবং আমি মনে করি যে এই জোট প্রক্রিয়াটা এনসিপির জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল, এবং বোথ এনসিপির যে রাজনৈতিক অবস্থান, সমসাময়িক বিষয়ে, সংস্কারের বিষয়ে বলেন, গণভোটের বিষয়ে বলেন, সেই জায়গা থেকেও এনসিপির জন্য দ্যাট ওয়াজ এ গুড ডিরেকশন টু গো। এনসিপি যদি আজকে বিএনপির সাথে থাকতো তাহলে এনসিপির আসলে মুখ দেখানোর উপায় থাকতো না যে এই গণভোট এবং সংস্কার নিয়ে যা হচ্ছে। এনসিপি নারী নেতৃত্বের যারা গুরুত্বপূর্ণ তাদের অনেকে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন, অনেকে একদম প্রকাশ্যে বলেছেন যে তারা আসলে এনসিপির সঙ্গে আর থাকতে চান না, জামাতের সঙ্গে থাকার জন্য। কিন্তু পরে আবার তারা তো নির্বাচনই করলেন না কেউ কেউ, কিন্তু পরে তারা আবার এনসিপিতে থাকছেনই, নেতৃত্বও দিচ্ছেন, এনসিপির একটা নারী দলও তৈরি হয়েছে। এবং আমি যেটা জানি মানে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো বিবেচিতও হচ্ছেন যে জামায়াতে ইসলামের কোটায় বা এনসিপির কোটায় নারী সংসদ সদস্য হিসাবে যাওয়ার জন্য। এই পুরো ব্যাপারটা আপনি পরিচালনা করছেন বা আপনি এটা মেনটেন করছেন, ব্যাপারটা কি ঠিক? উল্টা দিকও আছে, আপনি নাকি এনসিপি এবং জামায়াতের মাঝখানে একটি গলার কাটা, এবং আপনি থাকলে কোনোদিন এনসিপি আসলে খুব শান্তিমতো জামাতের সঙ্গে থাকতে পারবে না। দুইটাই যদি একটু আপনি বলেন, আসলে আপনি কোনটা? এই যে জোট হওয়ার পরে মনে হয় আমি সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি জোটের মিটিং এ অংশগ্রহণ করেছি, কারণ আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমি যখন নির্বাচনী পদযাত্রায় গেলাম, আমরা অন্তত পক্ষে 20 জন জামাতের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়েছি, তাদের জন্য ভোট চেয়ে এসেছি, তারা আমাদের জন্য ভোট চেয়েছেন, আমরা একসাথে নির্বাচনটা করেছি। কিন্তু এর মধ্যে আবার সারোয়ার তুষার কাহিনীও আছে, যে সারোয়ার তুষার আপনাদের একজন গুরুত্বপূর্ণ নেতা। আমাদের দুইটা আসনে এরকম জোটের ইকুয়েশনটা ওয়ার্ক করে নাই শেষ পর্যন্ত, কোঅর্ডিনেশনটা, সমন্বয়টা হয়ে ওঠে নাই। এবং আমাদের দলের মধ্যে যেটা বললেন যে অনেকের আমাদের যখন জোট প্রক্রিয়াটা হয় তখন এটা খুব
খুব হেস্টি ওয়েতে হয়, খুব দ্রুত তার সাথে হয়, ফলে দলের বিভিন্ন ফোরামে একদম প্রপারলি আলোচনা করে দীর্ঘ সময় নিয়ে ফিডব্যাক গুলো নিয়ে সবাইকে ঐক্যমত্যে এনে জোট করার যেই সময় বা লেভারেজটা, এটা দলের নেতৃবৃন্দ সে সময় পায়নি। ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল এবং এই জোটের ভবিষ্যৎ কি, এনসিপির কি স্বতন্ত্র রাজনীতিটা থাকবে কি থাকবে না, এই সব কিছু নিয়ে এক ধরনের গ্যাপ এবং এক ধরনের ভুল বোঝাবুঝি সে সময়টাতে ছিল। ফলে এই ভুল বোঝাবুঝিটা যখন আমরা সময় দিতে পারলাম, যখন আমি নির্বাচন না করে পার্টির মধ্যে সবার সাথে কথা বললাম, সবার সাথে বসলাম, এটা অনেকটাই মিনিমাইজ করা সম্ভব হয়েছে। ফলে ইভেন অনেকে যারা পদত্যাগ করেছে তারাও সেটা উইথড্র করে পার্টিতে কাজ করছেন, যারা বিরোধী মতে ছিলেন অনেকেই পার্টিতে কাজ করছেন, এবং এর মধ্যে আমরা নিজেরা বসে এই জিনিসগুলা নিজেদের মধ্যে আরো বেটার কমিউনিকেশন করার চেষ্টা করেছি এবং আমাদের এই যে নির্বাচনী জোটের যে স্ট্র্যাটেজিক ডিসিশনটা, এটা আরো ফার্দার সবার সাথে আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। ফলে সবাই এখন একসাথে আমরা কাজটা করছি এবং ইভেন যারা পদত্যাগ করেছেন বা যারা গিয়েছেন অথবা অনেকে এখনো মনোমালিন্য আছে, মন খারাপ করে হয়তো অভিমান করে আছেন, সবার সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন আছে এবং সবার সাথে আমাদের কথা চলছে। এবং আমরা অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের বয়সের কারণেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি চিন্তা না করে ইম্পালসিভ ওয়েতে চিন্তা করতে পারি। এটা আমিও হতে পারি বা আমাদের সহযোদ্ধারা হতে পারে, কিন্তু আলটিমেটলি একটু সময় নিয়ে ভাবলেই প্র্যাকটিক্যাল ডিসিশনটা, স্ট্র্যাটেজিক ডিসিশনটা বোঝা যায়। ওকে, আপনি এমপি পদের নির্বাচনে অংশ নেন নাই, এই সিরিজেরই এটা প্রশ্ন আর কি, কিন্তু সবশেষে এনসিপি ঢাকা, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের আপনাকে মানে মেয়র প্রার্থী হিসাবে এনসিপি একরকম ঘোষণাই করছে, মানে আপনিও তো এই ঘোষণার একটা পার্ট। কিন্তু এইবার তো জামায়াতে ইসলামী আপনাদের সাথে না থেকে আরেকজন নিশ্চয়ই প্রার্থী দিবেন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তো সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপির মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হবে কিনা, আপনি কি মনে করেন? নাকি এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা আসলে এই যে জুলাই সনদ, গণভোট, এই বিষয়গুলো নিয়ে খুব আমাদের রাজপথের কর্মসূচিও চলছে, আমাদের সভা সেমিনার চলছে, সংসদে আলাপ আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে আমাদের এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। আমরা অফিসিয়ালি লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আলোচনা করতে পারি নাই এবং সঙ্গত কারণেই, কারণ এখন পর্যন্ত ডেট ঘোষণা হয় নাই, আমরা একটু আগেই পার্টি হিসেবে ঘোষণা করে দিয়েছি। এখন কারণ নির্বাচনের ডেট ঘোষণা হলে কিংবা কাছাকাছি একটা সময় আসলে হয়তো এই বিষয়ে আমরা ফাইনাল আলোচনা করতে পারবো। তবে এখন পর্যন্ত এনসিপি এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। জোট হবে কিনা বা কোন পর্যায়ে হবে, কিভাবে হবে এই নির্বাচনে, সে বিষয়ে আমরা এখনো ফার্দার ফর্মাল কোনো আলাপ আলোচনা আমাদের সাথে জোট সঙ্গীদের হয় নাই। এটা আমরা করে তারপরে আমরা এটা ফার্দার বলতে পারবো আর কি। দর্শকদের প্রশ্ন একটা, জনাব আব্দুল আল মামুন বলছেন যে আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেন, তিনি যে বলেছিলেন সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলেন, সেইটা তারা কোথায় বিপ্লবের ট্রেনিং নিয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী কোনো কর্মকর্তা তাদের প্রশিক্ষণ বা সহযোগিতা করেছে কিনা? জনাব আসিফ সজীব। আমরা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সশস্ত্র বিপ্লব করার যেই প্রস্তুতি, যেটা আমরা দেখেছি যে রাশিয়াতে হয়েছে বা বিভিন্ন জায়গায়, সেটা আমাদের ছিল না স্বাভাবিকভাবেই। এবং আপনি যদি দেখেন 5ই আগস্টের 5ই আগস্ট আমাদের ছিল একটা ডু অর ডাই কল, এবং 5ই আগস্ট যদি আমরা সফল না হতাম তাহলে ওইটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এবং আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের আগে আমাদের এখানে কতজন মানুষ আসলে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, নাই, কিন্তু তাদের সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিতে হয়েছিল, মানুষকে ডাক দিতে হয়েছিল যে যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। এবং অন দা ওয়ে কিন্তু প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে এবং অস্ত্রেরও ব্যবস্থা হয়েছে এবং সফলতাও এসেছে। তো এটা অনেকে ওই সশস্ত্র বিপ্লবের কথাটা নাহিদ ভাই বলেছেন, আমি বলেছি বিভিন্ন জায়গায়, ফলে অনেকে ধরে নিয়েছেন যে হয়তো আগে ভাগে অস্ত্র শস্ত্র বাসায় নিয়ে বসেছিলাম করার জন্য। এটা এরকম না, এটা অনেকটা মানে অভ্যুত্থানের ওই সময়কার ডিমান্ডের জায়গা থেকেই প্রস্তুতিটা ছিল। অস্ত্র প্রসঙ্গে আমাদের অনেকের কৌতূহল থাকে যে আপনি কি আপনার পিস্তলটা বা ইয়া করেছেন কিনা, জমা দিয়েছেন কিনা, নাকি এটা এখনো আছে ওই কথার মতো আসিফ মাহমুদের লাইসেন্স? আমি উপদেষ্টা হিসেবে অস্ত্র জমা দিলেও লাইসেন্সটা রয়েছে কিনা, নাকি অস্ত্র আছে লাইসেন্সও আছে? আমি লাইসেন্সটা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেই নিয়েছি এবং সেই হিসেবে আমার নিরাপত্তার স্বার্থে লাইসেন্সও আছে, অস্ত্র আছে। এই বিষয়ে সাধারণত 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হয় আর কি। ওকে।